আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সাকিব আল হাসান যে দ্বিতীয় দফা বা তৃতীয় দফা পরীক্ষা দিয়েছিলেন চেন্নাইতে, সেটারও রেজাল্ট খারাপ আসছে। সাকিব বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে পারেন নাই। এমনকি কোনো কোনো মিডিয়ায় আমি দেখতেছি যে এবারের রিপোর্টে আসছে যে সাকিবের কোনোই বাঁকা হচ্ছে সর্বোচ্চ 25 ডিগ্রি পর্যন্ত। তো পুরো ব্যাপারটা যদি বিশ্বাস করতে হয় তাহলে আসলে এটা মেনে নেওয়া কঠিন যে গত 17 বছর ধরে সাকিব আল হাসান কম বেশি 25 ডিগ্রি পর্যন্ত কোনোই বাঁকা করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বল করে আসতেছে। তো সেটা কি আদৌ সত্যি কি না বা কি হচ্ছে আসলে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব এবং সেখানে একটা জিনিস আমরা একটু বিবেচনায় নেব যে এ যাবৎকালে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি কোনোই বাঁকার অভিযোগ নিয়ে যে লোকটা নিষিদ্ধ ছিলেন সেই সায়েদ আজমল এখন ঢাকায়। সায়েদ আজমল সাকিবের ব্যাপারে খুব বিস্ফোরক কিছু মন্তব্য করছেন। তিনি মনে করেন সাকিবের বোলিং অ্যাকশন ঠিকই আছে, এটা স্রেফ আইসিসি এবং বিগ থ্রির একটা না চাওয়া থেকে সাকিবকে এই নিষিদ্ধটা করা হচ্ছে। তো আসল ব্যাপারটা কি সেটা একটু আমরা আলোচনা করতে চাই। দেখেন, সাকিবের বোলিং অ্যাকশনে হঠাৎ করে একটা ত্রুটি হতে পারে না এটা আমি বলতেছি না, ত্রুটি হতেই পারে। এবং এটা আমার একটা সন্দেহ তৈরি হলো রিপোর্ট পাওয়ার পরে যে আমাদের দেশের বেশিরভাগ বাঁহাতি স্পিনার, বেশিরভাগ না অলমোস্ট সবাই বাঁহাতি স্পিনাররা যখন আরমার করেন, আরমান মানে হচ্ছে আপনার জোরের উপরে যে ডেলিভারিটা করে, স্ট্রেটার যে ডেলিভারিটা, এই ডেলিভারিটা আমাদের অলমোস্ট সব বাঁহাতি স্পিনারের কোনো একটু বাঁকা হয়। কারো 10 ডিগ্রি হয়, কারো 30 ডিগ্রি হয়। এটা আমরা জানি। আমাদের যে লিজেন্ডারি স্পিনার রাজ্জাক সহ অনেকে এটার জন্য রিপোর্টেড হয়েছে। রাজ্জাক 2বার অ্যাকশন শুধরাতে হয়েছে তাকে। কিন্তু ঘটনা হচ্ছে যে আরমা ছাড়া সাকিব যত ডেলিভারি করে ফেয়ার অ্যানাফ, ফেয়ার অ্যানাফ। এই দিব্য চোখে তো ধরেন গত 15-16 বছর ধরে দেখতেছি, একই সঙ্গে বড় বড় বিশেষজ্ঞরা তার খেলা দেখছেন। অলমোস্ট 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটের 3 ফরম্যাটেই সে টপ অলরাউন্ডার ছিল। তো এইরকম একটা পজিশনে থেকে কেউ যদি ইলিগাল ডেলিভারি করতেই থাকে তারটা চোখে পড়বেই, পড়বেই। মানে তাকে যেসব খেলোয়াড়ের সঙ্গে কম্পিট করতে হয়েছে, ব্যাপারটা আইসিসিকে বারবার বিবেচনায় নিতে হয়েছে যে কোনোভাবে ইলিগাল কিছু টপে চলে আসে নাই তো। ফলে সাকিব যে দারুণ সার্ভিলেন্সে ছিল কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে সাকিব যদি আসলেই এরকম 20-25 ডিগ্রি কোনোই বাঁকা করে তাহলে তার এই 17 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে বল করা সম্ভব না। তাহলে ঘটনাটা কি ঘটলো? ওই যে বললাম যে আরমার, ঘটনাটা হচ্ছে আরমার। আমি স্টিল বিশ্বাস করি সাকিবের একটা মাত্র ডেলিভারিতে প্রবলেম আছে। সেটা হচ্ছে যে যখন কাউন্টি খেলতে গেছে খুব টায়ার্ড ছিল, ন্যাচারাল ডেলিভারিতে কাউন্টির ওই উইকেটে খুব সাকসেস পাওয়ার কথা না, তখন সে বাড়তি পেসে কিছু ডেলিভারি করছে এবং ওখানে ভালো সাকসেস পেয়েছে। আপনাদের মনে আছে সাকিব তার ক্যারিয়ার সর্বোচ্চ সম্ভবত 33 ওভার বল করছিল স্যারের ওই দিন বল করতে গিয়ে। স্বাভাবিকভাবেই তখন সে সারভাইভ করার চেষ্টা করবে যে যেভাবে হোক আমাকে ভালো বল করতে হবে। বিশেষত তাকে নিয়ে তখন অনেক কিছু হচ্ছে, তার সামনের টেস্ট, এরকম অবস্থায় তার নিজেকে প্রুভ করার একটা ব্যাপার ছিল। প্রুভ মানে পারফরমেন্স প্রুভ না, যে আমি ঠিক আছি এটা প্রুভ করার ব্যাপার ছিল। সেই জায়গা থেকে ওই দিন হয়তো সারাদিন আরমারি বেশি করছে, হয়তো কি আমি জানি সে আরমারি বেশি করছে। ফলে যেটা হয়েছে যে আম্পায়ারের চোখে লাগছে যে এত বেশি আরমার করতেছে এবং আরমার তো যা করতেছে কোনোই বাঁকায়। এবং সেটা আমি অস্বীকার করতেছি না যে আরমার যদি বেশি করে থাকে তাহলে মনে হবে সাকিব অ্যাকচুয়ালি সারাদিনই চাকিং করছে, এটা মনে হবে। সাকিবের আজকেও আপনি সারাদিন আরমার করতে পারলেন, সারাদিনই আপনার মনে হবে যে ও কোনোই বাঁকাচ্ছে। ফলে ফার্স্ট রিপোর্টিং নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ইভেন ফার্স্ট যে টেস্ট হয়েছে এটা নিয়েও আমি খুব একটা ডাউট করি না। তখন ওই ল্যাবে আপনার ওই ম্যাচটার ফুটেজ থাকে, সেটা সবগুলো টেস্টেই থাকে। ওই ফুটেজটা চালানো হয় জায়ান্ট স্ক্রিনে, বড় পর্দায় চালানো হয়। সেই অনুযায়ী যারা টেস্ট নেন তারা বলেন যে আপনাকে এই ডেলিভারিটা করতে হবে, এটা আপনি 5বার করেন, এই ডেলিভারিটা আপনি 6বার করেন। এভাবে যে 6বার বোলিং করতে হয় এটা মূলত আপনি যেইখানে সাসপেক্টেড হয়েছেন ওই দিন যে ধরনের ডেলিভারি করছেন ওগুলো সব রিপিট করতে হয়। ফলে ওই আরমার করতে গেলেই ও আবার বিপদে পড়বে, কারণ ওইখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। অনেকে আচ্ছা এই জিনিসটা অনেকেই আমার জিজ্ঞেস করেন এবং একটু দু একটা কমেন্টও পাইছি যে ভাই আপনি বারবার বলেন একটা বলে একটা ডেলিভারিতে সমস্যা, তো টেস্টের সময় ডেলিভারিটা না করলেই হয় না, এটা করা যায় না। কারণ আপনার যে বলটা রিপোর্টেড হয়েছে ওটা তো আম্পায়ার লিখে দিচ্ছে, আর যদি লিখে নাও দেয় তাহলে আপনাকে আসলে ফিল্ড পারফরমেন্স স্টিমুলেট করতে হবে। ওটা ভিডিও ফুটেজটা ওই ল্যাবে পাঠানো হয়, যে মুহূর্তে আপনি রিপোর্টেড হয়েছেন আপনি যে ল্যাবে পরীক্ষা দিতে চাইবেন ততবার আইসিসি ওই ফুটেজ ওই ল্যাবে দিবে, আপনাকে ওই অনুযায়ী বল করতে হবে। আপনি যে রাতারাতি ওই ডেলিভারিটা বাদ দিয়ে শুধু যেগুলো ফেয়ার পারেন সেগুলো দিয়ে পাশ করে চলে আসবেন সেই সুযোগ নাই। এখন এক্ষেত্রে কি হয়, প্রথম পরীক্ষায় যেহেতু তাকে আরমার বেশি করতে হয়েছে ফলে সে প্রথম পরীক্ষা পাশ করবে না, এটা স্বাভাবিক।
কিন্তু সে যখন দ্বিতীয় তৃতীয়, এখানে দ্বিতীয় না তৃতীয়টা কেন আমি দ্বিতীয় বা তৃতীয় বলতেছি, চেন্নাইতে তার কয়টা পরীক্ষা বৈধ মানে লিগাল হয়েছে এটা নিয়েও ব্যাপক ডাউট আছে। চেন্নাইতে যে সে পরীক্ষা দিছে, চেন্নাই নিয়ে একটু পরে আমি বলবো না, চেন্নাইয়ের ফাতরামোটা, চেন্নাইয়ের যে ল্যাব, ওই ল্যাবে তার দুইটা পরীক্ষাই সঠিকভাবে হয়েছে কিনা এটা কেউ নিশ্চিত না। ফলে দুইটা পরীক্ষা সঠিকভাবে হওয়া সম্ভব না। টানা তিনটা পরীক্ষা দেওয়া যায় না, টানা দুইটা পরীক্ষা ফেল করলেই আপনি পরের পরীক্ষা দেওয়ার আগে আপনাকে বোলিং আবার যে অ্যাকশন শুধরাইছেন ওই সার্টিফিকেট সহ আসতে হবে, তো সেটা তো সে শুধরায় নাই। তাহলে এত দ্রুত তিনটা পরীক্ষা দেওয়া যায় না আইন অনুযায়ী, তার মানে এখানে একটা ফল্ট ছিল, সেটা একটু পরে ব্যাখ্যা করতেছে। সে যখন সেকেন্ড টাইম টেস্ট দিবে তখন সিস্টেম হচ্ছে সে তার সব ধরনের ডেলিভারি ওখানে করবে, এই ফুটেজে থাকা ওই ডেলিভারি তো করতেই হবে, সঙ্গে বাকি সব ডেলিভারি করবে যেগুলো ম্যাচে ওই দিন করে নাই তাও করবে, মানে সাকিবের যত ধরনের ডেলিভারি সব করতে হবে। সাধারণত 6 ওভার ডেলিভারি করার সুযোগ পায় কেউ যদি মনে করে যে আমার স্টক আরও, তাহলে সে আরও বেশি করতে পারে, যে না আমি আরও ফেয়ার ডেলিভারি দেখাইতে চাই কর্তৃপক্ষরে, ফাইন, তারা দেখবে। যদি দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট ডেলিভারিতে, এটা আমি আগেও বলছি, যদি দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট ডেলিভারিতে ব্যাপারটা আটকে গেছে, 15 থেকে 20 ডিগ্রি বাঘ আছে বা 25 ডিগ্রি বাঘ আছে, তখন ওই ল্যাব কিন্তু ওইভাবে রিপোর্ট দেবে। ল্যাব যখন রিপোর্ট দেয়, ল্যাব আসলে রিপোর্টটা দেয় আমরা যেভাবে মিডিয়াতে বলি, আমাদের তো আসলে সীমাবদ্ধতা আছে, আবার স্পেসেরও ব্যাপার আছে, হেডিংও দিতে হয় রগ রোগে, এই জন্য আমরা বলে ফেলি সাইদ আজমল 42 ডিগ্রি বাঁকাত, নট নেসেসারি, এইভাবে ল্যাব রিপোর্ট দেয় না। ল্যাব রিপোর্ট দেয় প্রত্যেকটা ডেলিভারি উল্লেখ করে, ওই ডেলিভারিতে কত ডিগ্রি বাঁকায়, কয়টা ডেলিভারি করছে, সর্বোচ্চ কত ডিগ্রি, মানে কোন ডেলিভারিটা কত ডিগ্রি বাঁকাইছে, আমরা ওর ভিতরে হাইয়েস্টারে পিক করে বলি যে ওর সব ডেলিভারিতে এইটা বাঁকায়। এইগুলো ফাজলামো কথা। ল্যাব তো ওরকম একটা রিপোর্ট দিবে একদম ডেলিভারি বাই ডেলিভারি করে, প্রত্যেক ডেলিভারিতে কোনটায় কত ডিগ্রি এভাবে লিখবে। তখন আইসিসির প্যানেল যখন দেখবে যে শুধুমাত্র একটা ডেলিভারিতে বৈধ সীমা হচ্ছে 15 ডিগ্রি, মানে আপনি 15 ডিগ্রি পর্যন্ত হাতটারে বাঁকা করতে পারবেন। এখন এই বৈধ সীমা হচ্ছে বেশি বাঁকাচ্ছে মাত্র একটা ডেলিভারিতে। 25 ডিগ্রিটা মিডিয়ায় আসছে আমি বিশ্বাস করি না। সাকিবের যদি 25 ডিগ্রি আসতো, আমি তো কানা, দেখছেন চশমার ফ্রেম আবার বদলাইতে হয়েছে, আমিও সাদা চোখে দেখতে পাইতাম যে সাকিব ইয়ে করতেছে, চাক করতেছে। 25 ডিগ্রি জিনিসটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন, এটা আমারে লাগবে না, আমি তো নির্বোধের নির্বোধ, আপনারা যারা নিয়মিত খেলা দেখেন তারাও দেখলেই বুঝবেন। কেউ যদি 25 ডিগ্রি বাঁকায় ফেলে কোনোই, তাহলে আপনিও দেখলে বুঝবেন। ভাই 15 ডিগ্রি চোখে লাগে, আর 16 ডিগ্রি 17 ডিগ্রি হলেই অনেকে ধরে ফেলতে পারে। আমাদের রিপোর্টাররা অনেকে আছে প্রেস বক্সে বসে খালি চোখে, টিভিতেও না, খালি চোখে দেখে বলে ফেলে এই দাদা এটা কিন্তু ছুড়লো, আসলে বোঝা যায়। তো যাই হোক 25 ডিগ্রি হয় নাই, এটা আমি বিশ্বাস করি না। তো যেটুকুই হোক সেটা হয়েছে শুধু আরমারে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে আইসিসি বলবে যে আপনি শুধরানো না পর্যন্ত এই ডেলিভারিটা আর করতে পারবেন না, বাকি সব ডেলিভারি বৈধ। এখন সেই জায়গাটা কি হচ্ছে, এই তালগোলটা পাকাচ্ছে কেন? দুইটা তালগোল পাকাচ্ছে, একটা সবাই জানে, আরেকটা জিনিস একটু রহস্যের মধ্যে রয়েছে। একটা হচ্ছে চেন্নাই ল্যাব, সাকিব কেন চেন্নাই ল্যাব চুজ করলো এটা আমি জানি না। ওর এমনি ইন্ডিয়ার ওদের সঙ্গে ভালো রিলেশন আছে, ইন্ডিয়ার প্রচুর বন্ধু বান্ধব, সবই ঠিক আছে, কিন্তু চেন্নাই ল্যাব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ল্যাব। চেন্নাই ল্যাব তৈরিই হলো এই সেদিন, মানে চেন্নাইতে ল্যাব দেওয়ার কোনো পরিকল্পনাই আইসিসির কখনো ছিল না। এটা যখন বিগ থ্রি ব্যাপারটা সামনে আসলো, মানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড সারা পৃথিবীর ক্রিকেট ডমিনেট করতে চাইলো, আর স্পেশালি ইন্ডিয়ার একটা প্রবলেম হলো যে ইন্ডিয়ার বোলারদের, ঘরোয়া ক্রিকেটের বোলারদের বারবার টেস্ট দিতে যাইতে হতো হয় অস্ট্রেলিয়া না হলে ইংল্যান্ডে। ইন্ডিয়া সেই কষ্ট কমানোর জন্য চেন্নাইতে ল্যাব করলো। চেন্নাই ল্যাব নিয়ে আপনারা ইন্ডিয়ান ভক্তরা এখনই গালাগালি শুরু করবেন, তো ওনারা তো আসলে খোঁজ খবর নিজের দেশের খুব কম রাখেন বলে গালাগালি করতে স্বচ্ছন্দ বোধ করেন। দয়া করে আমার এই গালিটা দেন, সমস্যা নাই, নিজের সন্তুষ্টির জন্য একটু চেন্নাই ল্যাব কন্ট্রোভার্সি দিয়ে একটু সার্চ করেন যে কী পরিমাণে কন্ট্রোভার্সি এই ল্যাব নিয়ে শুরুর দিকে হয়েছে। ওই সময় একবারে রেগুলার রিপোর্টিং করতাম, সব ফলে মনে আছে যে চেন্নাই ল্যাব আপ টু দ্য মার্ক না। চেন্নাই ল্যাব অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ল্যাবগুলোর সঙ্গে তুলনা করলে অনেক লুফল আছে। এবারও আমরা জানতে পারতেছি যে সাকিব অলরেডি ওখানে চেন্নাইতেই দুবার পরীক্ষা দিয়ে ফেলছে, তার দুবারই কারিগরি ত্রুটিযুক্ত পরীক্ষা দিছে, মানে সে রিপোর্ট পাইছে ঠিকই, আবার চেন্নাই ল্যাব কর্তৃপক্ষই আরেকটা চিঠি দিয়ে কর্তৃপক্ষরে জানাইছে যে তাদের কিছু কারিগরি ত্রুটি ছিল, যে জন্য এই রেজাল্টটা সম্ভবত বিবেচনায় নেওয়া যাবে না। বোঝেন অবস্থাটা, মানে এই হচ্ছে চেন্নাই ল্যাবের অবস্থা। ফলে চেন্নাইতে যে একটা বজকট হচ্ছে এটা আমি নিশ্চিত, সাকিবকে এখন একটা ফেয়ার পরীক্ষা দিতে হবে। অতি অবশ্যই সাকিবের উচিত সেটা অস্ট্রেলিয়া চুজ করা, অস্ট্রেলিয়া বেস্ট জায়গা,
অস্ট্রেলিয়ার ল্যাবগুলো হচ্ছে সেই আদিকাল থেকে ওরাই, মানে অস্ট্রেলিয়ার ল্যাবগুলোই তো আপনার আজকের বায়োমেকানিক্স সারা পৃথিবীতে যে চলতেছে, এই বোলিং অ্যাকশন টেস্টটা তো একটা বায়োমেকানিক্যাল টেস্ট। তো বায়োমেকানিক্স, স্পোর্টস বায়োমেকানিক্স পৃথিবীতে এস্টাবলিশ করছে ওরা। বাকি সবাই ওদের কাছ থেকে শুনে শুনে এই জিনিসটা শিখছে, ট্রেনিং নিয়ে শিখছে, ওদের প্রোডাক্ট বাকি সবাই। অস্ট্রেলিয়ায় যাইতে হবে, অস্ট্রেলিয়ার ল্যাবগুলো কি অসাধারণ। আমি ল্যাবগুলোর ছবি দেখছি, ওই আমাদের এখানকার যারা অস্ট্রেলিয়ার ল্যাবে পরীক্ষা দিয়েছে রাজ্জাক টাজ্জাক ওরা, ওদের সঙ্গে গল্প করছি, দুর্দান্ত ল্যাব। এবং ওদের এইসব কারিগরি ত্রুটি সুযোগও নাই, ওরা মানে দুর্দান্ত জাজমেন্ট করতে পারেন। তো যাই হোক, সাকিবকে কী করতে হবে সেটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি সাকিবের ইমিডিয়েটলি আইসিসির পারমিশন চাওয়া উচিত যে এই দুইটা পরীক্ষায় যেহেতু ত্রুটিযুক্ত, আমাকে অ্যাকচুয়াল একটা সেকেন্ড পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। সেক্ষেত্রে বিসিবিরও ভূমিকা রাখতে হবে এবং সেটা অতি অবশ্যই অস্ট্রেলিয়াতে দেওয়া উচিত। এবার আসে যে এখানে আরেকটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, সেই ধোঁয়াশাটা হচ্ছে মূলত দুটো কোশ্চেনের বেসিসে ফুটে উঠছে। একটা কোশ্চেন অনেকদিন ধরেই বাজারে ঘুরে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কোনো টপ লেভেল বোলার কখনো বোলিং অ্যাকশনের জন্য সন্দেহের মুখেও পড়ে না কেন। এই কথাটা কিন্তু ভেবে দেখার মতো। আপনারাও একটু ভাবতে পারেন এই ব্যাপারটা, যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কোনো বোলার কেন কখনোই টপ লেভেলে এসে সন্দেহের মুখে পড়ে না। তারা যুক্তি দেবে যে আমরা ছোটোবেলা থেকে অ্যাকশন নিয়ে কাজ করি, এই জন্য টপ লেভেলে। কিন্তু আমরা তো চোখের সামনে অনেক বোলারকে দেখতে পাই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার, যারা টপ লেভেল খেলে যায় সন্দেহ করার মতো। ওই যে বললাম যে চোখ থাকলে খালি চোখেই একদম টিভি ছাড়াও মাঠে খেলা দেখলেও বোঝা যায় যে বোলিং অ্যাকশনে সমস্যা আছে। তো সেই জিনিসটা কিছু একটা রহস্যময় ফিসফিসানি আছে। এবং সব সময় আপনি দেখবেন যে প্রত্যেকটা আইসিসি ইভেন্টের আগে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ছাড়া পৃথিবীর বেশিরভাগ টপ লেভেল দেশের, বিশেষত এটা হয় বাংলাদেশের পাকিস্তানের ক্ষেত্রে, আমাদের টপ বোলাররা সাসপেক্টেড হয়ে যায় এবং ওই বোলিং অ্যাকশন নিয়ে এসব জটিলতা করতে করতে সময় চলে আসে, তারা বেশিরভাগ ক্ষেত্রে ওই আইসিসি ইভেন্টটা মিস করে। এই ঘটনা রেগুলার ফেনোমেনা। প্রত্যেকটা আইসিসি ইভেন্টের আগে হঠাৎ করে এই জিনিসটা কোথা থেকে যেন সামনে এসে বোলিং অ্যাকশন নিয়ে কিছু একটা রহস্যজনক ব্যাপার ঘটে। কারণ আমার হাতে যেহেতু এভিডেন্স নাই, আমি সাইদ আজমলের মতো মুখ ফুটে এইগুলো বলতে পারি না যে এই রহস্যের পেছনে এই আছে। এটা তো অনুমানের ভিত্তিতে বলা যায় না, এটা বড় অভিযোগ। কিন্তু সাইদ আজমলের ক্ষেত্রে যেহেতু উনি নিজে ভুক্তভোগী মানুষ, সাইদ আজমল আপনারা জানেন যে যখন শুরু করছিলেন পৃথিবীর সেরা বোলার হয়ে উঠছিলেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই বোলিং অ্যাকশন নিয়ে হলো এবং জানা গেল যে সাইদ আজমলের কনুই অ্যাকচুয়ালি 40 ডিগ্রির উপরে বাঁকা হয়। অ্যাকচুয়ালিও বাঁকা হতো, তার কনুই অনেক বাঁকা হতো। কিন্তু সাইদ আজমলের বোলিং অ্যাকশন সংশোধন, তারপর ফিরে আসার চেষ্টা এবং বারবার তার ওই প্রত্যাখ্যাত হওয়া পুরো ব্যাপারটার মধ্যে রহস্য ছিল। সেই রহস্যটা কী ছিল ওটাও আমরা জানি না। যেমন এখন সাকিবের সঙ্গে কি হচ্ছে তার পুরাটা আমরা বুঝতেছি না। সাইদ আজমল এই প্রসঙ্গে সম্প্রতি গত 2-3 দিনের ভিতরে মিডিয়াতে কথা বলছেন। উনি পরিষ্কার বলছেন যে সাকিব টপ লেভেলে এত বছর খেলতেছে, আমি সাকিবের বোলিং অনেক দেখছি, এটা অবিশ্বাস্য যে সাকিবের বোলিংয়ে কোনো অবৈধ অ্যাকশন আছে, সাকিবের বোলিংয়ে কোনো সমস্যা নেই, সাকিবরে নিয়ে এই যেটা করা হচ্ছে উদ্দেশ্যমূলক করা হচ্ছে। আমি ওনার এই বক্তব্যে দৃঢ়ভাবে ওনার পাশে দাঁড়াতে পারতেছি না, কারণ আমার হাতে কোনো এভিডেন্স নাই। কিন্তু আমি মনে মনে তার এই বক্তব্যটার পাশে আছি এবং মনে মনে বিশ্বাস করি কোথাও না কোথাও থেকে যে এরকম একটা কিছু হয় আসলে বোলিং অ্যাকশন নিয়ে আইসিসিতে। আরেকটা জিনিস উনি একদম কোনো রাগ ডাক না করে বলছেন যে বিগ থ্রি বা আইসিসি, মানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা আইসিসি, এরা টপ লেভেল খেলোয়াড়, এই 3 দেশের বাইরের কোনো খেলোয়াড় পৃথিবী ডমিনেট করুক এটা চায় না, কোনো ভালো খেলোয়াড় টিকে থাকুক এটা চায় না। এরা চায় এদেরকে নানা অজুহাতে নিষিদ্ধ করে ক্রিকেটের বাইরে রাখতে। আমি জানি না সাইদ আজমল সঠিক বলতেছেন কিনা, তবে আমার ভেতর থেকে বলে যে সাইদ আজমল সঠিক বলতেছেন। কারণ এত বছর ধরে এই নাটক দেখতেছি তো আমারও মনে হয় সাইদ আজমল মিথ্যা বলেন নাই। তো যাই হোক, পুরো ব্যাপারটা রহস্যই থেকে যাবে। এখন সাকিবকে যত দ্রুত সম্ভব এটা থেকে উদ্ধার পেতে হবে। না, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য আমি বলতেছি না, সেইটা খেলেন বা নাই খেলেন আলাদা কথা, কিন্তু ওই যে বলছি যে আপনার ডিগনিটি নিয়ে যেতে হবে। আপনাকে যেন অন্য শত অভিযোগ তো আপনার বিপক্ষে আছে, ওগুলো আপনি বুঝতে পারবেন না। বোলিং অ্যাকশনের অভিযোগটা নিয়ে যায়েন না, এটা যে কোনোভাবে হোক অস্ট্রেলিয়া গিয়ে একটা ফেয়ার টেস্ট দেন, দিয়ে ফেয়ার রেজাল্টটা নিয়ে তারপরে যান। সবার জন্য ভালোবাসা, আশা করি সাকিব এই জটিলতা দ্রুত কাটায় উঠবেন।